তো আমরা যেখানে ছিলাম যে আচ্ছা, তো আমরা একটি 3D মডেল ভিজুয়ালাইজ করার চেষ্টা করতেছিলাম। আচ্ছা, তো একটা বিষয় বলে রাখি যে 3D মডেল সেটা আমি এই ক্লাসের সিলেবাসে রাখিনি, যে কারণে আমি এটা নিয়ে তেমন বিস্তারিত আলোচনা করব না। কেউ এটা বিভিন্ন রকম এডিট করা যাবে বা না করা যাবে সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব না। আমি কালকে এই নিয়ে আরো কিছু রিসোর্স আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো দেখে আপনারা শিখতে পারবেন। আমি জাস্ট এই এক্সাম্পলের স্বার্থে আমি একটা 3D মডেল লিখে দেখাচ্ছি যে কিভাবে আপনারা এই 3D যে লিনিয়ার মডেলটা আছে সেটাকে ভিজুয়ালাইজ করবেন। তো এই জন্য বেশ কয়েকটা প্যাকেজ আছে, তবে যে প্যাকেজটা আমার কাছে একটু সুন্দর মনে হলো সেটা হলো আমাদের দুইটা প্যাকেজ লাগে এই ক্ষেত্রে। কার নামে একটি প্যাকেজ আছে এবং RGL নামে একটি প্যাকেজ আছে। তো এই দুইটা প্যাকেজ মূলত আমাদের দরকার হয়। তো এই দুইটা প্যাকেজ আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে আপনারা লোড করবেন। তো একটু সময় লাগবে, একটু সময় নিচ্ছে। ওকে ওকে তো অনেকের ক্ষেত্রে একটু একটা সমস্যা দেখা দিতে পারে, এটা আমি একটু বলে রাখি। সেটা হলো যখন RGL প্যাকেজটা লোড করবেন তখন একটা ইরর দেখাতে পারে যে RGL প্যাকেজ ওয়াজ বিল্ড ইউজিং আর ভার্সন এত। তো সেই ভার্সনটা যদি আপনার বর্তমানে আর ভার্সনের চেয়ে যদি নেওয়ার হয়, সেক্ষেত্রে সেই প্যাকেজটা ঠিক মতো কাজ নাও করতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে আবার নেট থেকে আগের মতো যে আর সফটওয়্যারটা আছে, আর স্টুডিও না, জাস্ট আর সফটওয়্যারটা আপডেট করে নিলেই হয়ে যাবে। তো আর কত ভার্সন ইউজ করতেছেন সেটা আপনাদের এই আর সফটওয়্যারটা দেখলেই বুঝতে পারবেন। তো দেখুন আর এর পাশে লেখা থাকে আমার এই বর্তমানে আমার পিসিতে চলতেছে 4.0.2 এই ভার্সনটা। তো আমার জানা মতে RGL প্যাকেজ যদি আপনি ইনস্টল করেন সেটা 4.0.2 এরকম একটা ইরর দেখাবে। আপনাদের আর ভার্সন যদি এর আগে হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সেই আপনাদের আর ভার্সনটা নতুন করে ইনস্টল করে নিতে হবে। তো ওকে, তো এই দুইটা লাইব্রেরি যদি যখন লোড করা হয়ে যাবে তখন আমি স্কেলার 3D এই ফাংশন ইউজ করে আমি 3D প্লট আঁকতে পারি। তো এখানে সেপার লেন্থ এটাকে আমি এখানে জাস্ট লিনিয়ার মডেল আমি যেভাবে ডাটাগুলোকে আমি দিয়েছিলাম ঠিক সেভাবেই ডাটাগুলো ইনপুট দিতে হবে। দেখুন সেপার লেন্থ, এরপরে পেটাল লেন্থ এবং পেটাল ওয়াইড, আমি M2 নিয়ে কাজ করতেছি, পেটাল লেন্থ এবং পেটাল ওয়াইড নিয়ে। তো আমাদের ডাটা হলো সেট হচ্ছে, জাস্ট এটুকু দিয়ে এক্সিকিউট করলেই আচ্ছা দেখুন আমাদের এটা আলাদা একটা উইন্ডোতে এই প্লটটাকে সে শো করে। তো এই হলো আমাদের 3D প্লট। তো এটা হলো আমাদের এটাকে মূলত রিগ্রেশন লাইন বলা যায় না, এটাকে বলতে হবে রিগ্রেশন প্লেন। আর এগুলো আমাদের 3D স্পেসের পয়েন্টগুলো। তো যেখানে উপর দিকে আছে সেপার লেন্থ, যেটা হলো আমাদের রেসপন্স ভেরিয়েবল, আর হলো পেটাল ওয়াইড এবং পেটাল লেন্থ, যেটা হলো প্রেডিক্টর ভেরিয়েবল, সেই দুটো নিচে। আর এটা হলো আমাদের সেই লিনিয়ার যে প্লেনটা সেটা। তো ওকে, তো আমাদের এই ছিল মূলত আমাদের 3D প্লট। আপনি যদি এটাকে কাস্টমাইজিং করতে চান তাহলে এটার হেল্প পেজে যাবেন। হেল্প পেজে এটা অনেক কাস্টমাইজিং আছে, এতগুলো নিয়ে আলোচনা করতে গেলে আমাদের আলাদা ক্লাসই লাগবে। আমি এই কারণে এই বিষয় নিয়ে আমি এই ক্লাসে আর কথা বাড়াতে চাচ্ছি না। তো ওকে, তো ওকে আচ্ছা, সন্দেহের প্রশ্ন হচ্ছে লেজেন্ডটা ভিজুয়ালাইজ আপনি 3D মডেলের লেজেন্ড বোঝাতে চাচ্ছেন? আচ্ছা, 3D মডেলের লেজেন্ড আপনি আশা করি এখানে পাবেন। এটার কোন কনসেপ্ট মনে নেই, তবে আশা করি এখানে আছে। আপনি কাইন্ডলি একটু হেল্প পেজটা ঘুরে দেখবেন, এটা লেজেন্ড দেওয়ার অপশন আছে এখানে। আমি আসলে এই ক্লাসে আমি 3D মডেল নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি না, আমাদের পরে আরো টপিক আছে। আর যদি না হয় আমি কালকে ক্লাসে এটা নিয়ে আলোচনা করবো। আমি 3D প্লট আরো কিছু বিষয় নিয়ে আমি কালকে ক্লাসে কিছু রিসোর্স শেয়ার করবো, তখন সেটা নিয়ে আলোচনা করবো।
ওকে, এখন আমরা আরেকটি লিনিয়ার মডেল দেখি। সাপোজ আমাদের এমন মনে হলো যে আমাদের যে সেপার লেন্থ যে ডাটাটা আছে, তো অনেক সময় এমন হয় যে সেপার লেন্থটা জাস্ট পেটাল লেন্থ বা শুধু পেটাল ওয়াইড এদের উপর নির্ভরশীল না। অনেক সময় দেখা যায় যে পেটাল লেন্থ এবং পেটাল ওয়াইড এদের গুণফলের উপর নির্ভরশীল হতে পারে। তো এরকম মডেলও আমি এই আর এর মধ্যে তৈরি করতে পারি। তো এরকম মডেলের একটা এক্সাম্পল হলো আমাদের বি নট সেটা হলো ইন্টারসেপ্ট, এরপর হলো আমাদের b1 টাইমস প্রথম রেসপন্স ভেরিয়েবল, b2 টাইমস দ্বিতীয় রেসপন্স ভেরিয়েবল, প্লাস b3 টাইমস আগের দুইটা, সরি আমি রেসপন্স ভেরিয়েবল বলতেছি, এগুলো প্রেডিক্টর ভেরিয়েবল, আগের প্রেডিক্টর ভেরিয়েবল গুণফল। তো আমি সাপোজ এমন চাচ্ছি যে আমাদের এমন মনে হচ্ছে যে সেপার লেন্থটা এই পেটাল লেন্থ এবং পেটাল ওয়াইডের গুণফলের উপর নির্ভরশীল হতে পারে। তো এই কারণে আমি আমাদের লিনিয়ার মডেলে এরকম একটি টার্ম রাখতে চাচ্ছি। তো এর জন্য আমাকে লিনিয়ার মডেলটা এভাবে লিখতে হবে, সেপার লেন্থ, এটা হলো আমাদের রেসপন্স ভেরিয়েবল, টিল্ডা সাইন দিয়ে যে দুটো ভেরিয়েবলের গুণফল হিসেবে আমি জানতে চাচ্ছি সেই দুটো গুণফল বলে দিতে হবে, পেটাল লেন্থ টাইমস পেটাল ওয়াইড। তো গুণফল বলে দিলেই অটোমেটিক সেটা হয়ে যাবে। তখন আমাদের বাড়তি এই যে প্লাস সেটা লিখতে হবে না, অটোমেটিক সে এই টার্মগুলোকে সে নিয়ে নেয়। তো এটা যদি আমি করে দেখাই তাহলে দেখুন সে ইন্টারসেপ্ট ভ্যালু বলে দিচ্ছে, যেটা হলো আমাদের এখানে বি নট ভ্যালু, এরপরে পেটাল লেন্থের যে সহগটা সেটা হলো 1.13, এরপরে পেটাল ওয়াইডের কোএফিসিয়েন্ট সেটা হলো 5.43, এবং পেটাল লেন্থ এবং পেটাল ওয়াইডের গুণফল তার যে কোএফিসিয়েন্টটা সেটা হলো -3.07। তো এরকম আমি লিনিয়ার মডেল আমি আর এর মধ্যে দাঁড় করাতে পারি। তো ওকে, আমাদের বেশ করে লিনিয়ার মডেল আমরা অলরেডি দাঁড় করালাম। তখন আমরা এই লিনিয়ার মডেলের বিভিন্ন রকম মানে যে ইনফরমেশনগুলো আছে সেগুলোকে আমি একটু রিট্রিভ করার চেষ্টা করি এই লিনিয়ার মডেলগুলো থেকে। তো আমি এক্ষেত্রে এক্সাম্পলের জন্য M2 লিনিয়ার মডেল নিয়ে এখানে দেখাচ্ছি। তো আমাদের M2 লিনিয়ার মডেলটা ছিল সেপার লেন্থের সাথে পেটাল লেন্থ এবং পেটাল ওয়াইডের যে রিলেশন সেটা। তো আমি যদি M2 ডলার সাইন কোএফিসিয়েন্ট দেই তাহলে সে জাস্ট আমাকে কোএফিসিয়েন্ট ভ্যালুগুলো দেখাবে, এরকম ইন্টারসেপ্ট, এরপরে যে কোএফিসিয়েন্ট ভ্যালুগুলো আছে সেগুলো আমাকে শো করবে। এরপর আমি M2 দিয়ে ডলার সাইন যদি রেসিডুয়াল দেই তাহলে আমি যে 50টা ডাটা ছিল আমাদের মূল অবজারভেশন মূল স্যাম্পলে, তো লিনিয়ার মডেল থেকে তাদের দূরত্ব কতটুকু, তো সেগুলো আমাকে এই রেসিডুয়াল ভ্যালু দিয়ে নির্দেশ করবে, প্রতিটা পয়েন্টের রেসিডুয়াল ভ্যালু। এরকম আরো কিছু আছে। তো এটা আপনি জাস্ট সেই যে মডেলটা সেই মডেলের পরে জাস্ট যদি ডলার সাইন দেন তাহলে আপনি এখানে লিস্ট পেয়ে যাবেন আর হিস্ট্রিতে। এটা আর এর মধ্যে এই সুবিধাটা নেই। তো এখানে যেমন কোএফিসিয়েন্ট ভ্যালু, রেসিডুয়াল ভ্যালু যে দুটো দেখলাম, এরপর ইফেক্ট, র্যাঙ্ক, ফিটেড ভ্যালু, এরপর অ্যাসাইন, এরপরে রেসিডুয়ালের ডিফারেন্স, এরকম আপনি বেশ কিছু ইনফরমেশন আপনি এখান থেকে বের করতে পারবেন। ওকে, আর এগুলো বের করার জন্য আপনি ফাংশনাল উপায় এটি করতে পারেন। তো প্রতিটার জন্য ফাংশন আছে আর এর মধ্যে। তো কোএফিসিয়েন্টস দিয়ে যদি আমি সেখানে সেই মডেলটা দিয়ে দিই তাহলে সে আমাকে, আচ্ছা এখানে কোনো প্রবলেম হচ্ছে, আচ্ছা দুঃখিত, এখানে M2 এটাকে ক্লোজ করে নিতে হবে, এটা আমি বাদ দিয়ে দিই। তো দেখুন আমি যদি কোএফিসিয়েন্ট এই ফাংশন ইউজ করি তাহলে সে কোএফিসিয়েন্ট দিচ্ছে আগের মতোই, যেখানে আমি ডলার সাইন দিয়ে করেছিলাম সেম রেজাল্ট। এরপর আমি যদি কনফিডেন্স ইন্টারভাল বের করতে চাই তাহলে সে আমার কনফিডেন্স ইন্টারভাল দিবে। ইন্টারসেপ্ট সেটা কনফিডেন্স ইন্টারভাল 2.5% থেকে 97.5%, অর্থাৎ আমাদের 95% কনফিডেন্স ইন্টারভাল। পরে পেটাল লেন্থ যে কোএফিসিয়েন্টটা আছে তার জন্য আমাকে কনফিডেন্স ইন্টারভাল বলে দিবে, একই রকম ভাবে পেটাল ওয়াইডের জন্য। এরপর আমি ফিটেড ভ্যালুগুলো জানতে পারি, এটা হলো ফিটেড ভ্যালু, একই রকম ভাবে রেসিডুয়াল ভ্যালুর জন্য রেসিডুয়াল ফাংশন আছে। তো আমি এই ফাংশন আকারে হোক বা আমি এই ডলার সাইন দিয়ে হোক আমি একটা লিনিয়ার মডেল থেকে বিভিন্ন রকম ইনফরমেশন আমি বের করতে পারবো। তো ওকে, এখন আমরা চলে যাব এই যে মডেলগুলো আমরা এই পর্যন্ত বের করলাম বা বের করা শিখলাম,
এই মডেলগুলো নিয়ে বিভিন্ন রকম হাইপোথিসিস টেস্টিং করব, বা এই মডেলগুলো আমি সিগনিফিকেন্স নিয়ে আমি আলোচনা করব। তো এর আগে একটু আপনি একটু বলেন যে এই মডেল তৈরি করা নিয়ে, লিনিয়ার মডেল তৈরি করা নিয়ে কোন প্রশ্ন আছে কারো, বা কোনো কিছু জানা আছে? ওকে, কাইন্ডলি একটু সবাই একটু রেসপন্স করুন। তো আপনার কয়েকজন রেসপন্স করলে আমার সামনে এগোতে সুবিধা হবে। কারো যদি রিপিট করা দরকার হয় বলতে পারেন। আচ্ছা, আপনি কি বুঝতে পারতেছেন? যে কোনো সমস্যা হলে আপনি অবশ্যই বলবেন। ওকে, এখন আমরা যে মডেলগুলো দাঁড় করালাম, এখন আমরা এই মডেল নিয়ে একটু হাইপোথিসিস টেস্টিং করব। তো আমরা প্রথমে যে প্রশ্নগুলো উত্তর দিব, তো আমরা দেখলাম যে আমি লিনিয়ার মডেল থেকে আমি যে মডেলটা পেলাম সেখানে ইন্টারসেপ্ট ভ্যালু, এরপরে পেটাল লেন্থ, পেটাল ওয়াইড, সরি, যে কোএফিশিয়েন্ট ভ্যালুগুলো সেগুলো আমি বের করলাম। তখন আমাদের এই প্রশ্ন হতে পারে যে যে স্লোপ বা যে ইন্টারসেপ্ট ভ্যালুগুলো এবং সরি, স্লোপ বা যে কোএফিশিয়েন্ট ভ্যালুগুলো এবং যে ইন্টারসেপ্ট ভ্যালুগুলো আমাদের এই মডেল রিটার্ন করলো, সেগুলো কি কোনো যথেষ্ট সিগনিফিকেন্স আছে কিনা, অর্থাৎ আমাদের সেই মডেলটা আমাদের সিগনিফিকেন্ট কি না। এরপরে আমি সেই মডেল থেকে, সেই মডেলের যে স্লোপ ইন্টারসেপ্ট যে ভ্যালুগুলো আছে সেগুলো দেখে কি আমি এটা বলতে পারি যে সত্যি সত্যি সেই ডাটাগুলোর মধ্যে একটি লিনিয়ার রিলেশন আছে। তো এই প্রশ্ন কিন্তু আমি করতে পারি। তো এটা হলো আমাদের একটি হাইপোথিসিস টেস্টিং এর প্রশ্ন। তো সেখানে আমাদের নাল হাইপোথিসিস হলো, আমরা পরবর্তী যে টেস্টটা করব সেই টেস্টের নাল হাইপোথিসিস হলো সেখানে কোনো লিনিয়ার রিলেশন নেই। আর অল্টারনেটিভ হাইপোথিসিস হলো সেখানে একটি সিগনিফিকেন্ট লিনিয়ার রিলেশন আছে। এরপরে আমাদের আরেকটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে যে লিনিয়ার রিলেশন থাকলেই যে লিনিয়ার মডেলটা হেল্পফুল হবে তা কিন্তু না। এটা বলতে আমি কি বোঝাচ্ছি এটা আমি পরবর্তীতে এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। তো এই কারণে আমাদের আরেকটা প্রশ্ন এখানে করতে হয়, সেটা হলো আমাদের এই লিনিয়ার মডেলটা কি আমাদের জন্য হেল্পফুল। অর্থাৎ আমি এটা আবার রিপিট করি, প্রথমে আমি স্লোপ এবং ইন্টারসেপ্ট যে ভ্যালুগুলো আছে সেগুলো সিগনিফিকেন্ট কি না সেটা আমি জানতে চাচ্ছি। এরপর আমাদের দ্বিতীয় প্রশ্ন হলো সেই ডাটাগুলোর মধ্যে সত্যি সত্যি কোনো লিনিয়ার রিলেশন আছে কিনা। আর আমাদের তৃতীয় প্রশ্ন হলো এই লিনিয়ার মডেলটা যদি সত্যি সত্যি সেখানে একটি লিনিয়ার রিলেশন থেকে থাকে তাহলে সেই লিনিয়ার মডেলটা আমাদের জন্য হেল্পফুল কি না। এই তিনটা প্রশ্নে আমরা উত্তর দিব। ওকে, তো আমরা যে মডেলের আমি এই ধরনের প্রশ্নগুলো উত্তর দিতে চাই তাহলে সেই মডেলের সামারি আমাকে বের করতে হবে। সাপোজ আমি প্রথমে M1 যে মডেলটা ছিল, তো M1 মডেলটা আমাদের ছিল হলো সেপাল লেন্থ এবং পেটাল লেন্থের মধ্যে যে লিনিয়ার মডেলটা বের করেছিলাম সেই মডেলটা। তখন আমি সামারি দিয়ে M1 দিয়ে দিলাম, তাহলে সে আমাকে সুন্দর একটি সামারি দিয়ে দিবে। তো আমি একে একে বলি সামারি দিয়ে কি কি বোঝানো হচ্ছে। প্রথমে সে আমাকে রেসিডুয়াল যে ভ্যালুগুলো আছে, অর্থাৎ আমাদের সেই লাইন থেকে যে অ্যাকচুয়াল স্যাম্পলের ডাটাগুলো সেগুলো ডেভিয়েশন, বা আপনি ইরর বলতে পারেন এটাকে, সেটা মিনিমাম আছে হলো -0.57 এবং ফার্স্ট কোয়ান্টাইল ভ্যালু, মিডিয়ান ভ্যালু, থার্ড কোয়ান্টাইল ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু, অর্থাৎ রেসিডুয়ালের ম্যাক্সিমাম ভ্যালু হলো 0.93। একটা জিনিস খেয়াল রাখবেন যে এই রেসিডুয়াল ভ্যালু বা এরর টার্ম যত ছোট হবে আমাদের সেই মডেলটা তত বেশি ইফেক্টিভ হবে। তো এখানে কিন্তু রেসিডুয়ালের যে রেঞ্জটা মিনিমাম হলো -0.57 থেকে ম্যাক্সিমাম হলো 0.93। তো এখান থেকে আমি একটু সন্দেহ করতে পারি যে এই মডেলটা তেমন কার্যকর হবে না। তো দেখা যাক পরের বিষয়গুলো কি নির্দেশ করে। তো এরপরে সে আমাকে কোএফিশিয়েন্ট সম্পর্কে আমাকে হাইপোথিসিস দিবে। তো আমি কিন্তু এখন এই প্রশ্নটার উত্তর দিব যে স্লোপ এবং ইন্টারসেপ্টের সিগনিফিকেন্ট কেমন। তো এইখানে ইন্টারসেপ্ট যে ভ্যালুটা, সেই ভ্যালুটার পি ভ্যালু হলো অনেক ছোট, 10⁻13। তাহলে আমাদের ডিসিশন যাবে এই অল্টারনেটিভ হাইপোথিসিসের পক্ষে। দেয়ার ইজ এ লিনিয়ার রিলেশন না, বাট দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট, দেয়ার ইজ এনাফ সিগনিফিকেন্স, এটা আমি বলতে পারি।
অর্থাৎ আমাদের যে ইন্টারসেপ্ট ভ্যালুটা আছে সেটা যথেষ্ট সিগনিফিকেন্স আছে। তো আরেকটা জিনিস বলে রাখি যে এই টেস্টে যখন আমি ইন্টারসেপ্ট টেস্ট করি, সেই টেস্টে সিগনিফিকেন্স বলতে বোঝানো হয় সেই ইন্টারসেপ্ট ভ্যালুটা আমাদের জিরো পজিশন থেকে কতটা দূরে, অর্থাৎ আমাদের অরিজিন থেকে কতটা দূরে। তো এখানে দেখুন এস্টিমেটেড ভ্যালুটা 4.21, বা আমাদের যে ই ভ্যালুটা ছিল, আমাদের ইন্টারসেপ্ট ভ্যালুটা যেটা ছিল, আচ্ছা আমি আগে অত দূর না যাই, আচ্ছা যাই হোক, জাস্ট এটা খেয়াল করুন যে এটা আমাদের জিরো থেকে সিগনিফিকেন্টলি ডিফারেন্ট এই ভ্যালুটা। তো এই কারণে সে বলতেছে যে হ্যাঁ ইন্টারসেপ্ট ভ্যালুটা আমাদের এখানে সিগনিফিকেন্ট। আমি এই লাইনটাকে যদি আমি অরিজিন দিয়ে নিতে চাই তাহলে সেটা আমার জন্য ঠিক হবে না। এরপরে আমাকে পেটার লেন্থ যে প্রেডিক্টর ভেরিয়েবল ছিল তার কোএফিসিয়েন্ট ভ্যালু যেটা ছিল 0.5423, এটার সিগনিফিকেন্স নিয়ে সে বলতেছে। তো সেটা দেখুন 0.067, তো এটা হলো 0.05 এর চেয়ে বড়। তো এই কারণে সে পাশে ডট দিয়ে বোঝাচ্ছে, দেখুন এই পাশে ডট দিয়ে বোঝাচ্ছে, তার মানে হলো এটা তেমন সিগনিফিকেন্ট না। অর্থাৎ আমাদের এই যে ইন্টারসেপ্ট যে স্লোপ ভ্যালুটা বা যে কোএফিসিয়েন্ট ভ্যালুটা সেটা আমাদের তেমন সিগনিফিকেন্স বহন করে না। অর্থাৎ এইখান থেকে আমি এই ধারণা করতে পারি যে আমাদের এই মডেলটা তেমন ইফেক্টিভ না। তো একটা সামারি আমি লাস্ট লাইনে পাবো। তো এটা আমাদের এফ ডিস্ট্রিবিউশন বা এফ স্ট্যাটিস্টিক ইউজ করে এই টেস্টটা করা হয়। তো এখানে আমাদের পি ভ্যালুটা হলো 0.0607। তো আমাদের পি ভ্যালু স্পষ্টতে বলতেছে এটা হলো আমাদের 0.05 এর চেয়ে বড়, অর্থাৎ আমাদের নাল হাইপোথিসিস আমাদের রিজেক্ট করা ঠিক হবে না। তো আমাদের বলতে হবে যে দেয়ার ইজ নো লিনিয়ার রিলেশনশিপ। আমাদের কিন্তু এই যে কোএফিসিয়েন্ট ভ্যালুটা কিন্তু জিরোর চেয়ে বড়, অর্থাৎ এখানে আমরা যে লাইনটা এঁকেছিলাম, আমি প্লটে দেখাই, আমি যে লাইনটা এঁকেছিলাম সেটা কিন্তু একটা তার মানে একটা হরিজন্টাল লাইন না, সেটা কিন্তু একটু কাট করা আছে, একটু বাঁকা করা আছে। তবুও কিন্তু এই মডেলটা আমাদের জন্য তেমন হেল্পফুল হবে না। আমাদের এই টেস্টটা সেই ধরনের রেজাল্টই রিটার্ন করতেছে। এটা কিন্তু আমি এই ডাটা থেকে ভিজুয়ালাইজ করতে পারি। খেয়াল করে দেখুন এই লাইন থেকে, যে লাইন দিয়ে আমি ডাটাগুলোকে আমি প্রেডিক্ট করব, সেই লাইনের দুই পাশে ডাটাগুলো কিন্তু ব্যাপক ডেভিয়েশন, অনেক বিশাল বিশাল ডেভিয়েশন। তো আমি যদি সাপোজ আমি একে বললাম যে আমাদের সেপাল লেন্থের ভ্যালু হলো সাপোজ আমাদের 1.3, সরি সেপাল পেটাল লেন্থের ভ্যালু হলো 1.3, তাহলে আমাদের সেপাল লেন্থের ভ্যালু কত হবে? তাহলে আমি লিনিয়ার মডেল অনুযায়ী আমি অ্যান্সার পাবো হলো এইখানে যে পয়েন্টটা, এটা মোটামুটি হবে 5 এর চেয়ে একটু নিচে। তো এটা মোটামুটি 4.7 বা 4.8 এর মতো হবে, এরকম একটা ভ্যালু পাবো। কিন্তু দেখুন যে আমাদের ডাটা থেকে বোঝা যাচ্ছে যে এই ভ্যালুটা অনেক ডেভিয়েশন হতে পারে। এটা আমাদের 5.5ও হতে পারে বা এটা 4.2 হতে পারে। অর্থাৎ আমি এই ডাটাকে সেপার লেন্থ এবং পেটাল লেন্থের যে ডাটাগুলো আছে, যে সেই ডাটাকে আমি একটি লিনিয়ার মডেল দ্বারা আমি সিগনিফিক্যান্ট ভাবে রিপ্রেজেন্ট করতে পারি না। অর্থাৎ আমাদের এই লিনিয়ার মডেলটা দেয়ার ইজ নো লিনিয়ার রিলেশনশিপ, এই পক্ষে আমাদের মতামত দিতে হবে। এরপরে সাপোজ আমি আরেকটা বিষয় বলে রাখি, সেটা হলো এখানে আর ভ্যালুটা কিরকম, আর স্কোয়ার ভ্যালুটা। তো আর স্কোয়ার ভ্যালুটা যেটা যে জিনিসটা নির্দেশ করে সেটা হলো আমাদের এই ডাটার যে কত পার্সেন্ট ডাটাকে এই লিনিয়ার মডেল দ্বারা একদম ভালোভাবে ডিফাইন করা যাবে। তো এখানে মূলত আর স্কোয়ার ভ্যালু চেয়ে আমাদের অ্যাডজাস্টেড আর স্কোয়ার এই ভ্যালু দেখাটা বেশি বেটার। খেয়াল করুন আমাদের এই ভ্যালুটা হলো 0.05, অর্থাৎ আমাদের মাত্র 5% ডাটাকে এই লিনিয়ার মডেল দিয়ে ডিফাইন করা যাবে। অর্থাৎ আমি এই লিনিয়ার মডেল দিয়ে যদি আমি পেটাল লেন্থ এবং যে সেপাল লেন্থ তাদের মধ্যে যে রিলেশন বের করতে চাই, তাহলে আমি 5% ক্ষেত্রে সঠিক রেজাল্ট পাবো, বাকি 95% ক্ষেত্রে আমার সেই রেজাল্টটা সঠিক হবে না। তো এটাই মূলত এই আর স্কোয়ার ভ্যালুটা নির্দেশ করে। তো আমাদের 5% ডাটা কিন্তু খুবই নগণ্য। তো সেক্ষেত্রে আমি এটা বলতে পারি যে আমাদের এই লিনিয়ার মডেলটা আমাদের জন্য হেল্পফুল না। এইভাবে আমি এই একটা লিনিয়ার মডেল সম্পর্কে বিভিন্ন ডিসিশন নিতে পারি সামারি ফাংশন ইউজ করে। তো আমি আরো দুইটা করে দেখাচ্ছি। এরপর একই রকম ভাবে M2 যে লিনিয়ার মডেলটা ছিল তার সামারি করে দেখাবো। তো এখানে আমাদের ডাটা ছিল হলো পেটার লেন্থ,
পেটাল ওয়াইড আর হলো সরি এই দুইটাই ডাটা ছিল, পেটাল লেন্থ এবং পেটাল ওয়াইড। এই দুইটার সাথে আমি সেপাল লেন্থের যে লিনিয়ার মডেল দাঁড় করিয়েছিলাম। তো সেখানে আমাদের ইন্টারসেপ্ট ভ্যালুটা সিগনিফিকেন্ট, সেটা আমাদের 0 থেকে যথেষ্ট বড় একটা ভ্যালু। এরপরে পেটাল লেন্থের যে কোএফিসিয়েন্টটা সেটা 0.05 এর চেয়ে যথেষ্ট বড়, অর্থাৎ আমাদের এই লিনিয়ার মডেলটা আমাদের হেল্পফুল না, বা লিনিয়ার মডেলের যে এই যে ডাটাটা পেটাল লেন্থ ডাটাটা এটা রাখা আমাদের ঠিক হয়নি। এবার পেটাল ওয়াইড, এটার সাথে দেখা যাচ্ছে কোনো রিলেশন নেই, এই ভ্যালুটা 0.05 এর চেয়ে বড়, অর্থাৎ আমাদের এই লিনিয়ার মডেলটা আমাদের জন্য কোনো হেল্পফুল না, আমাকে সঠিক রেজাল্ট আমাকে দিবে না এই লিনিয়ার মডেলটা। কোয়ার্টিন্স খেয়াল করে দেখুন, আর স্কোয়ার ভ্যালু হলো 0.07, মাত্র 7% ডাটাকে আমি এই লিনিয়ার মডেল দিয়ে ডিফাইন করতে পারবো, অর্থাৎ আমাদের এই মডেলটা নেওয়া ঠিক হবে না। এরপর একই রকম ভাবে আমি M3 যে মডেলটা সেটা সামারি বের করে দেখাই। তো সেখানে আমাদের ছিল পেটাল লেন্থ, পেটাল ওয়াইড আর সেপাল ওয়াইড, এই তিনটা ডাটা নিয়ে আমি কাজ করেছিলাম। এখানে একটু খেয়াল করে দেখুন, এখানে একটু ভিন্ন রেজাল্ট আমি পাচ্ছি। সেখানে আমি ইন্টারসেপ্ট সেটা একটি সিগনিফিকেন্স আছে, আর হলো পেটাল লেন্থ পেটাল ওয়াইড এর সিগনিফিকেন্স নেই, সেটা আমি আগের দুই টেস্ট থেকেও আমি পাচ্ছি। কিন্তু সেপাল ওয়াইড যেটা, সেটার ক্ষেত্রে দেখুন এই ভ্যালুটা অনেক ছোট, 3 স্টার দেওয়া আছে, অর্থাৎ আমাদের সেপাল ওয়াইডের যে কোএফিসিয়েন্টটা সেটা আমাদের একটি সিগনিফিকেন্ট মিনিং এখানে বহন করে, অর্থাৎ আমাদের এই লিনিয়ার মডেলে পেটাল লেন্থ পেটাল ওয়াইড এই দুইটা ডাটা আমাদের জন্য হেল্পফুল না হলেও সেপাল ওয়াইড এই ডাটাটা আমাদের জন্য হেল্পফুল, অর্থাৎ আমি সেপাল ওয়াইড দিয়ে আমি সেপাল লেন্থকে অনেক সুন্দরভাবে ডিফাইন করতে পারবো, বা একটি ফাংশনের মাধ্যমে একটি লিনিয়ার ফাংশনের মাধ্যমে তাদেরকে সম্পর্ক স্থাপন করতে পারবো তাদের মধ্যে। তো এই কারণে বলতেছি আমাদের সেপাল ওয়াইডের যে ভ্যালুটা সেটা আমাদের জন্য কি বলে, এটা হলো আমাদের জন্য একটি সিগনিফিকেন্ট ভ্যালু। তো এই ক্ষেত্রে আরেকটি জিনিস খেয়াল করে দেখুন, আমাদের আর স্কোয়ার ভ্যালু হলো 0.54, অর্থাৎ আমাদের 54% ডাটাকে আমি এখানে এই মডেল দিয়ে ডিফাইন করতে পারতেছি। এটা কিন্তু আমাদের জন্য যথেষ্ট বড় একটা ভ্যালু। তো এই কারণে বলতে পারি যে আমাদের M3 মডেলটা সেটা হলো আমাদের এই তিনটা মডেলের মধ্যে সবচেয়ে বেশি ইফেক্টিভ। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পেরেছেন অ্যানালাইসিসটা, মানে কোন মডেলটা ইফেক্টিভ কোন মডেলটা ইফেক্টিভ না? কোন প্রশ্ন আছে কারো এই নিয়ে? একটু কাইন্ডলি কয়েকজন রেসপন্স করবেন, তাহলে আমার পরবর্তীতে এগোতে সুবিধা হবে। বা কোথাও রিপিট করার দরকার হলে আপনারা বলতে পারেন। ওকে, আচ্ছা, কতগুলো পসিবল মডেল বানানো যাবে এটা বোঝা যাবে কি করে? আচ্ছা, এটা হলো সম্পূর্ণ এক্সপিরিয়েন্সের উপরে আর হলো ভিজুয়ালাইজিং এর উপরে। তো এর জন্য যে কাজটা করতে হয়, প্রথমে আমাদের স্কেটার প্লটকে দেখতে হয় যেখানে সত্যি সত্যি কোনো লিনিয়ার ট্রেন্ড এখানে দেখা যাচ্ছে কিনা। তো সেটা যদি দেখতে পারেন তাহলে সেটা থেকে বুঝতে পারবেন যে আপনার সেখানে একটি লিনিয়ার রিলেশন আছে। এরপরে আপনার সেটা আপনার যদি লিনিয়ার না হয় সেক্ষেত্রে আপনাদের নন লিনিয়ার যে লিনিয়ার মডেলগুলো হবে সেটা আমি কালকে ক্লাসে দেখাবো, কিভাবে ডাটাগুলো লিনিয়ার না হলে সেটাকে আমি কি ফাংশন আমাদের ডিফাইন করতে পারি। তো মূলত এইভাবে আপনাকে ভিজুয়ালাইজ করে সেখান থেকে ডিসিশন নিতে হবে, বা এরকম আপনি যতগুলো ভেরিয়েবল আপনার কাছে আছে সেই ভেরিয়েবলে বিভিন্ন রকম ইন্টারাকশন নিয়ে কাজ করে দেখবেন। তো এর মধ্যে যে ইন্টারাকশনটা আপনার জন্য এরকম সামারি দিয়ে দেখবেন যে যে ইন্টারাকশনটা বা যে ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট আপনার জন্য হেল্পফুল হচ্ছে সেই মডেলটা আপনি গ্রহণ করবেন। এটা অনেকে ট্রায়াল অ্যান্ড এরর মতো ব্যাপারটা, আপনি কয়েকটা মডেল এখানে দাঁড় করাবেন, পর সেই মডেলের মধ্যে কম্পেয়ার করে দেখবেন কোন মডেলটা আপনার জন্য বেশি ইফেক্টিভ। তো প্রথমে ভিজুয়ালাইজ করে দেখবেন, এরপরে এবার ট্রায়াল এবং এরর ট্রাই করবেন। আর যদি ডাটা যদি নন লিনিয়ার হয় তাহলে সেই দিক বিষয়ে আমি কালকে ক্লাসে আলোচনা করব। সঞ্জয় রায়, আপনার প্রশ্ন তো পেয়েছেন? ওকে, এরপর আমরা মডেল কম্পেয়ার করতে পারি। তো মডেল কম্পেয়ার করার জন্য আমাকে অ্যানোভা ফাংশন, অ্যানোভা টেস্ট করা হয়, যেটাকে বলা হয় অ্যানোভা, তার মানে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স অফ লিনিয়ার মডেল। আমি লিনিয়ার মডেলও আমি অ্যানোভা টেস্ট করতে পারি। তো সাপোজ আমি জানতে চাচ্ছি যে আচ্ছা, এই কম্পারিজনটা একটু খেয়াল করুন যে আমাদের
M1 এবং M2 এই দুটো মডেল কি সিগনিফিকেন্টলি ডিফারেন্ট কিনা আমি প্রশ্ন এভাবে করতে চাচ্ছি। আচ্ছা আমি এখানে নাল হাতে দিচ্ছি এবং অল্টারনেটিভটা লিখে দিচ্ছি। আমাদের নাল হলো যে the two models are not significantly different, আর আমাদের অল্টারনেটিভ ভাবে দিচ্ছিল এই ক্ষেত্রে they are different, এটা ডিফারেন্স বললে হবে সিগনিফিকেন্টলি ডিফারেন্ট। অর্থাৎ আমি এখন প্রশ্নটা এমন হচ্ছে যে আমার দুইটা মডেল আমি দাঁড় করালাম, সাপোজ M1 এবং M2। তো আমি এখানে দেখলাম যে M1 M2 কোনোটাই আমাদের জন্য হেল্পফুল না। তো আমি জাস্ট এই টেস্টের জন্য আমি মনে মনে ধরে নিলাম যে আমাদের সামারি করে দেখলাম যে M1 এবং M2 এই দুটো মডেলই আমার জন্য ইফেক্টিভ হলো। আচ্ছা নিশাত পারবিন, আমাদের প্রবাবল আর কয়টা ক্লাস বাকি আছে? আমাদের আশা করি কালকে ক্লাসে আমাদের সব কমপ্লিট হয়ে যাবে, আমাদের এই কোর্সের টপিকগুলো কালকে ক্লাসে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা তো আমাদের ক্লাসে ফিরে আসি। তো সাপোজ আমাদের জানলাম যে M1 এবং M2 এই দুটো লিনিয়ার মডেলই আমাদের জন্য ইফেক্টিভ, দুইটাই সিগনিফিকেন্ট। এখন আমি এই দুইটা মডেলের মধ্যে কম্পেয়ার করতে চাই যে এই দুইটা মডেলের মধ্যে কোন মডেল, তার মানে এই দুটো মডেল সিগনিফিকেন্টলি ডিফারেন্ট কিনা বা এই দুইটা মডেল একই কিনা, এটা আমি যাচাই করতে চাই। তখন আমি দুইটা মডেলের মধ্যে অ্যানোভা টেস্ট করব। তো অ্যানোভা টেস্টে আমাদের মডেল 1 হলো সেপার লেন্থের সাথে পেটাল লেন্থের যে লিনিয়ার মডেলটা ছিল সেটা, আর মডেল 2 এর আমাদের লিনিয়ার মডেলটা হলো সেপার লেন্থের সাথে পেটাল লেন্থ এবং পেটাল ওয়াইডের যে লিনিয়ার মডেলটা ছিল। তো এই দুইটা মডেল যদি কম্পেয়ার করি অ্যানোভা টেস্ট দ্বারা, তাহলে আমাদের পি ভ্যালুটা দেখুন 0.05 এর চেয়ে বড়। অর্থাৎ আমাদের অ্যানোভা টেস্ট আমাকে এই রেজাল্টটা দিচ্ছে যে এই দুটো মডেলের মধ্যে সিগনিফিকেন্ট কোন ডিফারেন্স নেই, আমাদের যে কোনো একটা মডেল ইউজ করলেই হবে। এরপরে আমি আরেকটা প্রশ্ন করেছি যে এখানে মডেল 3 কি মডেল 2 থেকে সিগনিফিকেন্টলি ডিফারেন্ট। আমি এই প্রশ্ন উত্তর চাচ্ছি। তো কি করব, আমি সেই দুটো মডেল দিয়ে দেবো M2, M3। এই দুটো মডেল যদি কম্পেয়ার করে দেখি তাহলে দেখুন আমাদের পি ভ্যালুটা আসছে অনেক ছোট, 10⁻⁹। তাহলে আমাকে বলে দিচ্ছে যে এই দুটো মডেল আমাদের সিগনিফিকেন্টলি ডিফারেন্ট, M2 মডেল এবং M3 মডেল এক নয়। তো তখন আমাদের M2 মডেল এবং M3 মডেল থেকে যে কোনো একটি মডেল, যেটা আমাদের জন্য সামারি থেকে যে মডেলটার ক্ষেত্রে আমি বেশি ইফেক্টিভনেস পাবো সেই মডেলটা আমি গ্রহণ করব। এইভাবে আমরা মডেলগুলো কম্পেয়ার করে আমাদের যে মডেলটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ সেই মডেলটা আমি বাছাই করতে পারি। ওকে, তো এই পর্যন্ত বুঝতে পেরেছেন মডেলের কম্প্যারিজন? এখন প্রশ্ন আছে মডেলের কম্প্যারিজন নিয়ে? ওকে, কারো কোনো প্রশ্ন নেই আশা করি। তো এখন আমরা ভাবলাম যে তাহলে আমরা যেহেতু আগের সামারি দেখলাম যে আচ্ছা M3 মডেলের সামারি থেকে দেখলাম যে আমাদের এখানে সেপাল ওয়াইড এই ডাটাটা আমাদের জন্য বেশি হেল্পফুল। তো আমি চাইলে এখন একটি জাস্ট সিম্পল লিনিয়ার মডেল দাঁড় করাতে পারি যে সেপাল লেন্থের সাথে সেপাল ওয়াইডের, আমি পেটাল লেন্থ পেটাল ওয়াইড দুইটাই বাদ দিয়েছি, জাস্ট আমি সেপাল লেন্থের সাথে সেপাল ওয়াইডের একটি লিনিয়ার মডেল দাঁড় করাবো, সেটা M4 এ জমা করবো। আমি যদি এর সামারি দেখি তাহলে দেখুন এখানে ইন্টারসেপ্ট এবং স্লোপ দুইটাই আমাদের জন্য সিগনিফিকেন্ট, এবং এর মাধ্যমে আমি 54% ডাটাকে আমি ডিফাইন করতে পারবো। তো আমাদের এই মডেলটা আমাদের জন্য যথেষ্ট হেল্পফুল। এখন আমি দেখতেছি যে M3 মডেলটা আমাদের জন্য হেল্পফুল ছিল, M4 মডেলটা আমাদের জন্য হেল্পফুল ছিল। এখন যদি কম্পেয়ার করে দেখি M3 এবং M4 এর মধ্যে কোনটা আমাদের জন্য বেশি হেল্পফুল, বা সরি আমি প্রশ্ন করতে চাচ্ছি যে M3 এবং M4 মডেলটা সিগনিফিকেন্টলি ডিফারেন্ট কিনা। তো দেখুন পি ভ্যালুটা এখানে 0.05 এর চেয়ে যথেষ্ট বড়, এবং সে বলতেছে যে M3 মডেল এবং M4 মডেলের মধ্যে কোনো পার্থক্য নেই। অর্থাৎ আমি M3 মডেলের পরিবর্তে M4 মডেলটা ইউজ করতে পারি, বা M4 মডেলের পরিবর্তে M3 মডেলটা ইউজ করতে পারি। তো এই ক্ষেত্রে আমি অবশ্যই M4 মডেলটাই সাজেস্ট করব ইউজ করার জন্য, কারণ এখানে আমাদের ডাটা কম,
অর্থাৎ আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে কম। তো যেহেতু দুইটা মডেল একই, আর আমাদের দ্বিতীয় মডেলের ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সংখ্যা কম, সেহেতু আমি অবশ্যই দ্বিতীয় মডেলটাকে অন করবো। তো ওকে, এখন আমি দ্বিতীয় মডেলটা, যেহেতু এটা জাস্ট দুইটা ভ্যারিয়েবলের মধ্যে, সেক্ষেত্রে আমি এটাকে 2D গ্রাফে আমি প্লট করতে পারি। তো প্রথমে আমি সেপাল ওয়াইট এবং সেপাল লেন্থের মধ্যে একটি প্লট এঁকে দেখি। তো দেখুন, আমি যদি প্লটের দিকেই জাস্ট তাকাই, জাস্ট লিনিয়ার রিগ্রেশন না করি, জাস্ট প্লটের দিকে যদি দেখাই, তাহলে দেখুন এখানে একটি সিগনিফিক্যান্ট একটি লিনিয়ার রিলেশন দেখা যাচ্ছে। অর্থাৎ সেপাল ওয়াইট বাড়ার সাথে সাথে আমাদের সেপাল লেন্থটা লিনিয়ারই বাড়তেছে। এটা কিন্তু আমি স্কেটার প্লট থেকে স্পষ্টতই বুঝতে পারতেছি এই রিলেশনটা। ওকে, এখন আমি যদি এর মধ্যে একটি সেই লাইন অফ বেস যদি এঁকে দেখাই, এবি লাইন ফাংশনের মধ্যে সেই মডেলটা দিয়ে দিলে এটা হয়ে যায়, আগে আমরা দেখেছি। তাহলে দেখুন আমাদের একটি সুন্দর লিনিয়ার মডেল এখানে হয়ে গেল। ওকে, এখন আমরা এই লিনিয়ার মডেল থেকে আমি আমাদের ডাটা সম্পর্কে প্রেডিকশন করব। অর্থাৎ প্রেডিকশন করবো বলতে যা বোঝাচ্ছি যে, সাপোজ আমাদের যে M4 মডেলটা, M4 মডেলের ভিন্ন ভিন্ন সেপাল ওয়াইডের জন্য ভিন্ন ভিন্ন ভ্যালু এখানে আমাদের লিস্ট করা আছে। সাপোজ কোনো একটা ভ্যালু, সাপোজ আমাদের 2.7 সাপোজ। তো সেপাল ওয়াইড যদি 2.7 হয়, তাহলে সেপাল লেন্থ কত হবে, এরকম কোন ডাটা দেখুন এখানে নেই। তখন আমি এরকম একটা ডাটা আমি জানতে চাচ্ছি যে, কোনো একটা ফুলের সেপাল ওয়াইড যদি 2.7 হয়, তাহলে তার সেপাল লেন্থ কত হবে, সেটা আমি লিনিয়ার মডেল থেকে প্রেডিকশন করতে যাচ্ছি। তো এর জন্য, আচ্ছা আমি এখানে এক্সাম্পল দিয়েছি 4.3 ভ্যালুর জন্য। আচ্ছা আমি যেহেতু 2.7 বললাম, আমি 2.7 করে দেখাচ্ছি তাহলে এখানে। অর্থাৎ আমাদের 2.7। তো এই ক্ষেত্রে আমাদের যে ফাংশন ইউজ করতে হবে, প্রেডিক্ট ফাংশন। তো প্রেডিক্ট ফাংশনে প্রথমে বলে দিতে হবে যে মডেল ইউজ করে আমি প্রেডিকশনটা করব, সেই মডেলটা, এরপর একটি ডাটা ফ্রেম আমাকে ইনপুট দিতে হবে, যে ডাটা ফ্রেমের মধ্যে সেই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো দেওয়া থাকবে। তো যেহেতু আমাদের জাস্ট একটা ভেরিয়েবল, তাই আমি আলাদা করে ডাটা ফ্রেম এখানে তৈরি করিনি। জাস্ট আমি ডাটা ফ্রেম ভিতরে সেপাল ওয়াইট ইজ ইকুয়াল টু 2.7, কারণ আমাদের সেপাল ওয়াইট হলো আমাদের এখানে রেসপন্স ভেরিয়েবল M4 মডেলে। তো খেয়াল রাখবেন যে M4 মডেল যে রেসপন্স ভেরিয়েবলের যে নাম হবে, আপনাদের ডাটা ফ্রেমের যে কলামের একই নাম হতে হবে। যদি নাম ম্যাচিং না করে, তাহলে আপনি প্রেডিকশন করতে পারবেন না। তো ওকে, তো এখান থেকে প্রেডিকশন করতে পারতেছি যে যদি আমাদের সেপাল ওয়াইড 2.7 হয়, তাহলে অ্যাপ্রক্সিমেটলি আমাদের সেপাল লেন্থের ভ্যালু, সেপাল লেন্থের অ্যাভারেজ ভ্যালুটা হবে 4.5 এর মতো। তো ওকে, একই রকম ভাবে আমি আরেকটা মডেল থেকে প্রেডিকশন করে দেখাই। সাপোজ আমাদের M3 মডেল, যেখানে আমাদের তিনটা প্রেডিক্টর ভেরিয়েবল ছিল বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল, পেটাল লেন্থ, পেটাল ওয়াইড, সেপাল ওয়াইড। তো এরকম মডেল থেকে যদি আমি প্রেডিকশন করতে চাই, তাহলে আমাকে ডাটা ফ্রেমে প্রতিটা ভেরিয়েবলের জন্য সেই নামটা লিখে সেই ভ্যালুটা বলে দিতে হবে। আমি চাচ্ছি কোনো একটা ফুলের পেটাল লেন্থ হলো 1.5, সেই ফুলের পেটাল ওয়াইট হলো 0.3, এবং সেই ফুলের সেপাল ওয়াইট হলো 3.4। এরকম একটা ফুলের সেপাল যে লেন্থটা, তার ভ্যালু কেমন হবে, আমি সেই রিলেশনটা কিন্তু M3 মডেলের মাধ্যমে দাঁড় করিয়েছিলাম। আমি যদি সেটা যে প্রেডিক্ট করে দেখাই, তাহলে সে বলতেছে যে এরকম যদি কম্বিনেশন হয় পেটাল লেন্থ, পেটাল ওয়াইট এবং সেপাল ওয়াইটের, তাহলে সেই ফুলের যে সেপাল লেন্থটা, তার ভ্যালুটা হবে 5.01। এরপর আমরা চাইলে এখানে যেমন আমরা জাস্ট কয়েকটা কম্বিনেশনের জন্য আমি এই প্রেডিকশনটা বের করলাম। আচ্ছা সঞ্জয়, একটু আপনার প্রশ্নের একটু আপনার কি ক্লিয়ার করেন যে এস ওয়াইডের 6 এর জন্য এস লেন্থ, আচ্ছা সেপাল লেন্থ 6 এর জন্য সেপাল লেন্থ, সেপাল ওয়াইড 6 এর জন্য সেপাল লেন্থ কত হতে পারে? আচ্ছা হ্যাঁ, আমরা কিন্তু এখানে ফোরকাস্টই করতেছি, প্রেডিকশন করতেছি আমরা এখানে।
আমাদের 2.7। আচ্ছা সঞ্জয়, আপনি আপনার একটু মুখে বলুন আপনার প্রশ্নটা, আপনি মাইক অন করেছিলেন। হ্যাঁ, আপনি আপনি যেটা করছেন যে সেটা হচ্ছে যে যে ডেটা রেঞ্জটা আমাদের আছে এই রেঞ্জের মধ্যে কোনো একটা ভ্যালু সম্পর্কে আপনি জানতে আচ্ছা, চাচ্ছেন। রেঞ্জের বাইরে আপনি সেটা যদি নয়। ফোরকাস্ট চাই তার বাইরে, রেঞ্জের বাইরে, লাইক আমার সেপাল উইথ 6 বা 10, সেই ক্ষেত্রে লেন্থ কত হতে পারে? আচ্ছা হ্যাঁ, সেটাও করতে পারবেন। আপনি এখানে যে ডাটাই দিবেন সেই ডাটার জন্য আপনি করে দেখাবেন। সাপোজ আমার সেপার লেন্থ আপনি বলেছেন 6, আমি 6 দিয়ে দিলাম, এটা আমাদের রেঞ্জের মধ্যে নেই। তাহলে সে 6 হলে সেটা সেপাল ওয়াইড কেমন হতে পারে সেটা বলে দিবে আমাকে। অর্থাৎ আমাদের রেঞ্জের মধ্যেই যে দিতে হবে তেমন না, আমি রেঞ্জের বাইরে ওকে, প্রেডিকশন করতে পারবো। ওকে। ওকে, ধন্যবাদ। এখন আমরা সাপোজ আমাদের এরকম জাস্ট একটা কম্বিনেশন, আমাদের কয়েকটা কম্বিনেশন দরকার। সাপোজ আমাদের কোনো একটা ফুলের পেটাল লেন্থ 1.5, পেটাল ওয়াইড 0.1 এবং সেপাল ওয়াইড 3.0, এরকম একটা কম্বিনেশনের জন্য আপনার সেই ভ্যালুটা কেমন হবে, সেপাল লেন্থের ভ্যালুটা কেমন হবে। বা পেটাল লেন্থ যদি 1.9 হয়, পেটাল ওয়াইড যদি 0.3 হয় এবং সেপাল ওয়াইড যদি 3.4 হয়, তাহলে এরকম কম্বিনেশনের জন্য আপনার সেই সেপাল লেন্থের ভ্যালুটা কেমন হবে। এরকম যদি কয়েকটা একাধিক কম্বিনেশনের জন্য আপনি যদি প্রেডিকশন করতে চান, তাহলে যে কাজটা করতে হয় বা যে কাজটা করা বেটার সেটা হলো সেই ডাটাগুলো নিয়ে একটি ডাটা ফ্রেম তৈরি করে নেওয়া। এখানে অবশ্যই আমি একটা জিনিস বলে রাখতেছি যে এখানে যে নামটা পেটাল লেন্থ, পেটাল ওয়াইড, সেপাল ওয়াইড, এই নামটা অবশ্যই লিনিয়ার মডেলের নামের সাথে মিলতে হবে। তো খেয়াল করে দেখুন আমাদের M3 মডেলের পেটাল লেন্থ, পেটাল ওয়াইড, সেপাল ওয়াইড যে নামগুলো যেভাবে দেওয়া আছে এক্স্যাক্টলি সেই নামে কলামের নামগুলো হতে হবে। অন্য নাম হলে সেই ডাটাগুলোকে সে বসাতে পারবে না। তো ওকে, আমি 3টা ডাটা নিয়ে নিলাম, এরপর 3টা ডাটা থেকে একটি ডাটা ফ্রেম তৈরি করে নিলাম। তো ডাটা ফ্রেমটা হলো পেটাল লেন্থের ডাটা কিছু আছে, পেটাল ওয়াইড